মোদির জন্য কতটা চ্যালেঞ্জের হবে এটা জানতে চাইছি, কারণ বিজেপির সবসময় নজর হচ্ছে বাংলা। আগের বারে চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থতা এসেছে, এবারেও তারা চেষ্টা করবে। তারা কিন্তু একেবারে ছেড়ে কথা বলবে না, কারণ নরেন্দ্র মোদী আমরা দেখলাম যে এই যে রিসেন্ট যে সভা করলো এবং সেখানে একটা বড় বিষয় একটা খেয়াল করলাম যে এই যে জয় শ্রীরাম কিন্তু কোথাও একটা গিয়ে হারিয়ে গেছে। বাংলার আবেগকে মাথায় রেখে জয় মা কালী চলে এলো, জয় দুর্গা চলে এলো। সো বিজেপি দেখা যাচ্ছে যে একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কি প্যাচে ফেলতে পারবে? দেখুন, দুজনেই বড় মানে রাজনৈতিক স্ট্র্যাটেজি নিয়ে চলছেন। তবে এই ক্ষেত্রে মমতা ব্যানার্জিকে পিছিয়ে ফেলা, আমি আবার বললাম, যশস্বী প্রধানমন্ত্রী কিন্তু মারাত্মক বেশি ইম্পর্টেন্ট, মানে তার ইম্পর্টেন্সই মারাত্মক। তিনি অনেক বেশি ইম্পর্টেন্স নিয়ে চলেন, কিন্তু সেই ক্ষেত্রে মমতা ব্যানার্জির ইউএসপি কোনো অংশে কম নয়, কাঁটে কি টক্কর। সো ন্যাচারালি আপনার প্রশ্নের যদি আমি খুব সহজ করে উত্তর দিই, তৃণমূল সরকার অর্থাৎ মমতা ব্যানার্জি অনেক বেশি ভোটে এগিয়ে থাকবেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসতে চলেছেন। এটা অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন। আমি আবার বলি, আমি ব্যক্তিগতভাবে কিন্তু কোনো রাজনীতি করি না। এবার একটা প্রশ্ন, আপনি যেটা বললেন, নির্বাচন এসে গেল, মে জুন মাসের মধ্যেই সমস্ত কিছু ফাইনাল হয়ে যাবে, কিন্তু ওই যে বললাম, এগিয়ে যে থাকছেন তার নাম তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি। শি ইজ দ্য লাস্ট ওয়ার্ড অফ দ্য তৃণমূল কংগ্রেস অ্যান্ড বেঙ্গল পলিটিক্স। আর বর্তমানে নতুন রাজ্য সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য, মারাত্মক শিক্ষিত মানুষ, তার বাচনভঙ্গি যথেষ্ট ভালো। আবার একাধারে যদি দেখা যায় দিলীপ ঘোষ, বহুল চর্চিত একটা মুখ। দিলীপ ঘোষের কথার জন্য সব থেকে বেশি চর্চা হয়েছে দিলীপ ঘোষকে নিয়ে, এখনো হয় না। শুধু কথা বললে তো হবে না, আপনাকে অঙ্ক মেলাতে হবে। বেঙ্গল পলিটিক্সে যার সময় বিজেপি সব থেকে বেশি সফলতা পেয়েছিল তার নাম দিলীপ ঘোষ। সেই জায়গাটা কি শ্রমিক কি বজায় রাখতে পারবে? সেখানে শুধু কথার ছুরি অনুযায়ী হবে না, সেটা হবে আগামীতে। দিলীপ ঘোষের জায়গা অন্য কারোর পক্ষে নেওয়া খুব টাফ। এটা হচ্ছে আমার ব্যক্তিগত বিশ্লেষণ। তো সেই জায়গায় আমি আবার বললাম যে শ্রমিক ভট্টাচার্য খুব ভালো বক্তা, তিনি চেষ্টা করছেন সবাইকে একসঙ্গে নিয়ে চলার। দেখুন, সব দলেই তো ঝগড়া মারপিট, দল যখন বড় হয় তখন তার মধ্যে অশান্তি থাকে। আজকে বেঙ্গল পলিটিক্সে এখানে রেপ হচ্ছে, ওখানে সেটা হচ্ছে, সেটা যেরকম আপনারা মিডিয়াতে দেখাচ্ছেন, আপনারা সব মানে আদার্স যে স্টেটগুলো হচ্ছে সেগুলোরও দেখাচ্ছেন, কিন্তু যেহেতু চ্যানেলটা বেঙ্গলি বেস, যেহেতু বাংলার চ্যানেল, আপনারা বাংলাতে বেশি দেখাচ্ছেন, যে হিন্দিরগুলোতে বেশি দেখাচ্ছেন না, যেগুলো অন্যান্য জায়গায় ঘটছে। কোন জায়গায় নেই? আজকের দিনেও ওয়েস্ট বেঙ্গলে সব থেকে কম পয়সায় খাবার পাওয়া যায়, এটা পৃথিবীর অন্য কোনো জায়গায় পাওয়া যায় না, এক নম্বর। আর দ্বিতীয় নম্বর, আপনার মনে এটা প্রশ্ন আসতে পারে যে বেকারত্বের হাল বাড়ছে, এতজন শিক্ষক তারা বসে গেলেন, সেই ক্ষেত্রে দলীয় স্ট্র্যাটেজি কি হবে? এটা তো দল সিদ্ধান্ত নেবে। কিন্তু একটা ডেটা আমি আপনাদেরকে বলি, ভারতবর্ষের সবথেকে, পৃথিবীর মধ্যে সবথেকে বড় সরকারি কোম্পানির নাম ভারতীয় রেল, যেখানে সবথেকে বেশি কর্মী কাজ করেন। 2002, এটা চলছে 2025, 2002 সালে যতগুলো ট্রেন ছিল এখন তার থেকে কয়েক গুণ ট্রেন বেড়ে গেছে। ডেটা কি বলছে? 2002 সালে, গুগল করুন এক্ষুনি বেরিয়ে যাবে, 2002 সালে রেলওয়ের কর্মী সংখ্যা ছিল প্রায় নিয়ার অ্যাবাউট 23 লক্ষ, আজকের দিনে 12 লক্ষ। তো
একদিকে দিদি বলছেন যে আমি এতগুলো চাকরি দেবো, এই করবো, এই কোর্টের মামলা এগুলোতে আটকে যাচ্ছেন ইত্যাদি ইত্যাদি। আবার নরেন্দ্র মোদী বলছেন যে আমি বছরে 2 কোটি চাকরি দেবো। কারটা কি ফ্রুটফুল হবে এটা বোঝা খুব মুশকিল, হচ্ছেও না, আমরা চোখে দেখতে পাচ্ছি না, সেটা যে দলই হোক। কিন্তু যে সাধারণ মানুষ যে এতটা ক্ষেপে, সেটা তো আমরা যদি রাস্তাঘাটে বেরোই দেখতেই পাচ্ছি। আমরা ধর্মতলায় যেভাবে বারবার আমরা দেখেছি প্রতিবাদ হয়েছে, যেভাবে স্বাস্থ্য ভবন ঘেরাও হচ্ছে, যেভাবে শিক্ষা দপ্তরগুলো ঘেরাও হচ্ছে, তার থেকে তো একটা বিষয় পরিষ্কার যে মানুষ বর্তমান সরকারের উপরে রুষ্ট হচ্ছে। কিন্তু এইটার প্রভাব কি ভোট বাক্সে পড়বে না? আমার মতে অ্যাস্ট্রোলজিক্যাল ওয়েতে সেরকম পড়ার কোনো চান্সেস নেই, কারণ এখন মমতা ব্যানার্জির রাশি লগ্ন তুঙ্গে। ধরে নেওয়া যাক একজনের যদি অ্যাস্ট্রোলজিক্যাল বিচার করা হয়, একজনের জন্মছক খুব ভালো, তার রোজগার পাতি সমস্ত দিক খুব ভালো, তার সোর্স অফ ইনকাম খুব ভালো, সে একটি কোম্পানিতে চাকরি করেন, সেই কোম্পানির যিনি কর্ণধার তার রাশি লগ্নের অবস্থা খুব খারাপ, হুট করে তার কোম্পানি বসে গেল, তো যার রাশি লগ্ন ভালো সে ওখান থেকে তো রোজগার করতে পারবেন না, অটোমেটিক্যালি পড়বেন। তো এখানে দেখতে হবে যে স্টেটের এইচওডিকে রাজনৈতিক ভবিষ্যতে, সেখানে মমতা ব্যানার্জি তার রাশি এখন তুঙ্গে, তাকে হারাবে এরকম। হ্যাঁ, উঠতে গেলে তো যে কোনো শুভ শক্তি এগোই, তার সঙ্গে অশুভ শক্তি তাকে পিছনে ঘিরে ধরবেই, সে যে দলই হোক। তো সেক্ষেত্রে মমতা ব্যানার্জি অনেক বেশি এগিয়ে এক্ষেত্রে, বিশেষ করে এই রাজ্যে অনেক বেশি এগিয়ে স্ট্র্যাটেজিক্যালি। আজকে আপনাকে পুরনো অনেকগুলো দিক চিন্তা করতে হবে। আপনি শুভেন্দু অধিকারীর কথা বললেন, আপনি মমতা ব্যানার্জির কথা বললেন। আজকে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি প্রথম থেকে যে লড়াই দিয়ে এসেছেন, সিঙ্গুর আন্দোলনকে যেভাবে লড়াই দিয়েছেন, আরজি করকে শুভেন্দু অধিকারী কি সেই লড়াই দিতে পেরেছেন? আপনাদের সামনে বিরোধী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কদর সেই সময়ও ছিল, বাম আমলেও ছিল, বর্তমানেও যে কোনো মানুষ নির্দ্বিধায় স্বীকার করে যে বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প এখনো পর্যন্ত বাংলা দেখতে পায়নি, এমন কথা বারবার উঠে আসে। কিন্তু এবারে প্রশ্নটা হচ্ছে যে সে বর্তমানে মুখ্যমন্ত্রী, একবার নয় একাধিকবার তিনি ভোটে জিতে এসেছেন, 3-3বারের মুখ্যমন্ত্রী। তো আগামীতে 26-এ কি তিনিই মুখ্যমন্ত্রী হতে চলেছেন, নাকি মুখ্যমন্ত্রী হিসেবে আমরা অন্য কাউকে দেখতে চলেছি? দেখুন, অ্যাস্ট্রোলজিক্যাল মতে যদি বলতে হয়, ক্ষমতায় তৃণমূল কংগ্রেস আসবে, বাট মুখ্যমন্ত্রী কে হবেন এটা বলা খুব এই মুহূর্তে মুশকিল, খুব মুশকিল, মানে বলা খুবই একটা অসম্ভব জায়গায়। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নাও